আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে, সরকার ইতিবাচক জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরবরাহ সংকটে বন্ধ হলো টিকার নিবন্ধন, প্রথম ডোজ নেয়া সবার দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিতের আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। লকডাউনে ৩ সপ্তাহ পর চালু হলো বাস সার্ভিস, চলাচল করতে হবে জেলার মধ্যেই। শনাক্ত কমায় করোনায় আপাতত স্বস্তি, চাপ কমছে হাসপাতালে, আরও ২ সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা ৩৫ যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত, চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। ওই আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন নিয়ে বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এসকান্দর বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে সরকার ইতিবাচক দৃষ্টিতে তা দেখবে। অবশ্যই এটা আমরা পজিটিভলি দেখছি বলেই তাকে দণ্ডাদেশ স্থগিত করে তাকে চিকিৎসার সুবিধা আমরা ব্যবস্থা করে দিয়েছি। সে যাতে উন্নত চিকিৎসা পায় তার পছন্দের মতো, তার চাহিদা অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী যেন চিকিৎসা পায় তার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন। আইন মন্ত্রণালয়ে আমরা পাঠিয়েছি, তাদের একটা মতামত আসলে আমরা পরবর্তী ডিসিশন নেব। এর আগে গতকাল ভার্চুয়ালি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। আসলে আমরা সবাই মিলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। সরকারের ব্যর্থতা, অযোগ্যতা, অবহেলা সবকিছু নিয়ে গোটা জাতি স্বাস্থ্য খাতে, স্বাস্থ্য ব্যবস্থায় একটা বিপদের সম্মুখীন হয়েছে। নতুন সরবরাহ নিশ্চিত না হওয়ায় করোনার টিকা নিবন্ধন বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর ফলে নতুন করে নিবন্ধনের মাধ্যমে টিকা নেওয়ার সুবিধা আপাতত বন্ধ হলো। টিকার ঘাটতি থাকায় এর আগে গত ২৬শে এপ্রিল প্রথম ডোজ বন্ধ করে দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, টিকা সংকটের কারণে আপাতত নিবন্ধন স্থগিত রাখা হয়েছে। তারা জানান, প্রথম ডোজ বন্ধ করে দেওয়ার পরও প্রায় ১৪ লাখ ভ্যাকসিনের ঘাটতি রয়েছে। রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে করোনা ভ্যাকসিনের সংকট। বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখা গেছে দ্বিতীয় ডোজ নিতে এসে অনেকে টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন। কেন্দ্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগের তুলনায় টিকা সরবরাহ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্রথম ডোজ নেওয়া সবার জন্য দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করা হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। মগবাজারে নয়াটোলা এলাকার নগর মাতৃসদন কেন্দ্রে করোনা ভ্যাকসিনের জন্য এই হট্টগোল। দ্বিতীয় ডোজের টিকা নেয়ার নির্ধারিত তারিখে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও শেষ পর্যন্ত মেলেনি কাঙ্ক্ষিত টিকা, তাই নিরাশ হয়ে ফিরতে হয়েছে অনেককে। আমাদের আজকে ডেট ছিল, তারপর আমাদেরকে বলে দ্বিতীয় ডোজের SMS না আসলে আপনারা দিতে পারবেন না। ভ্যাকসিন নাই, ভ্যাকসিন না আসলে সরকার না দিলে আমরা দিতে পারবো না। শুধু এখানেই নয়, রাজধানীর নাক, কান ও গলা ইনস্টিটিউট সহ আশপাশের বেশ কয়েকটি টিকা কেন্দ্রের অবস্থাই এমন। টিকা না থাকায় অলস সময় কাটছে স্বাস্থ্যকর্মীদের। টিকা নিতে আসা মানুষের অভিযোগ, SMS আসার পরও কেন্দ্রে এসে টিকা মিলছে না। SMS আসছে, তাদেরকেও বলে দেওয়া হচ্ছে যে টিকা দেওয়া শেষ, আজকে ভ্যাকসিন নাই। SMS এর ডেট অনুযায়ী আমি টিকা পাচ্ছি না, আমার এই ডেটে তো টিকা পাওয়ার কথা। এ ব্যাপারে কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা টিভি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তারা জানান, কেন্দ্রের দেয়া চাহিদা অনুযায়ী টিকা পাচ্ছেন না তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র জানিয়েছেন, দ্বিতীয় ডোজের জন্য প্রায় ১৩ লাখ টিকার ঘাটতি আছে, কিন্তু এই ঘাটতি মেটাতে ভারত ছাড়াও বিভিন্ন উৎস থেকে টিকা আনার প্রক্রিয়া চলছে। ৮ সপ্তাহ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত দেবার কিন্তু সুযোগটি আছে। কাজে আমরা ১২ সপ্তাহ পর্যন্ত তো একেবারে নিশ্চিতভাবেই এই যারা আমাদের রেসিপিয়েন্ট আছেন প্রথম ডোজ, যারা বাকি থেকে যাবেন তাদের তো সমান সুযোগ থাকবে সেই টিকাটি পাওয়ার। এর মধ্যে আমরা যদি টিকা চালানটি পেয়ে যাই তাহলে আমাদের আর কোনো সংকট থাকে না। কোনো কারণে যদি টিকা চালানটি পাওয়া না যায় তখন সেই অবস্থায় নতুন করে আবার পরিকল্পনা সাজাতে হবে। ঢাকা মহানগরীর ৫০টি সহ সারা দেশের ১,০০০-এরও বেশি কেন্দ্রে চলছে করোনার দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম। এ পর্যন্ত সারা দেশের ৯০ লাখেরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ৩ সপ্তাহ পর আজ চালু হলো গণপরিবহন বাস সার্ভিস। তবে চালু হলেও সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে এক জেলার বাস অন্য জেলায় প্রবেশ করতে পারবে না। গত বুধবার লকডাউনের নতুন বিধিনিষেধের প্রজ্ঞাপনে জানানো হয় দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ চলাচলে বরাবরের মতোই বন্ধ থাকবে। এছাড়াও বাসে জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার করা সহ যাত্রী, বাস চালক ও সহকারীকে মাস্ক পরতে হবে, চালাতে হবে অর্ধেক সিট খালি রেখে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধিনিষেধ দেওয়া হলেও তা খুব একটা কার্যকর হয়নি। পরে ১৪ এপ্রিল থেকে শুরু হয় একটানা ৩ সপ্তাহ থাকে কঠোর বিধিনিষেধ। পরে লকডাউন ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় রয়েছেন সহকর্মী আদ্দিন সজীব, কথা বলছি তার সঙ্গে। আদ্দিন, নতুন বিধিনিষেধ জারির পর এই দফা লকডাউনের প্রথম দিনে রাজধানীর প্রধান সড়কগুলোর অবস্থা আমাদের জানাবেন, বিশেষ করে বাস সার্ভিস চালুর প্রতিক্রিয়া কি? আপনি এতক্ষণে ছবির মধ্যে দেখেছেন যে রাস্তাঘাটে গণপরিবহনের সংখ্যা আগের চেয়ে বলতে ২১ দিন তো প্রায় ২২ দিন বাস, সিটি বাস বন্ধ ছিল এবং এখন এই সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে। এবং বেড়ে গেছে বলতে রাস্তাঘাটে যত পাবলিক পরিবহন আমরা দেখেছি অনেক বেশি গণপরিবহন। এবং সবচেয়ে বেশি যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি সেটি হলো যে গণপরিবহনে মানুষজন ডাবল সিট যেটা আছে সেখানে একজন করেই বসছে। তবে চিন্তার বিষয় হলো যে অনেক ক্ষেত্রে তারা স্বাস্থ্যবিধি মানছেন না। বাসের যারা যাত্রীরা আছেন তারা বলছেন যে যারা সিটি সার্ভিসে বাস সার্ভিস দিচ্ছেন তারা ঠিকঠাক মতো পরিষ্কার করছেন না, বাসগুলো নোংরা। অনেক ক্ষেত্রে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করারও সেরকম যে জীবাণুনাশক আছে সেগুলো তারা দেখেননি। তবে গণপরিবহনের সংখ্যা যে অন্যান্য সময় সাধারণত যেটা থাকে সেটার তুলনায় কিছুটা কম আছে। তবে এই সময়ের মধ্যে মানুষের উপস্থিতি বেড়েছে। অনেক মানুষ বলছেন যে এতে করে তাদের সুবিধা হয়েছে। আসার ক্ষেত্রে তারা অন্য সময় অল্প যেটা ১৫-২০ টাকা কিংবা ৩০ টাকা কিংবা ৪০ টাকার ভাড়া ছিল সেটা ৩০০-৪০০ টাকা দিয়ে তারা আসতো। তবে এই সময়ে এই বাস চালু হওয়ার কারণে অনেক মানুষের জন্যই একটু সুবিধা হয়েছে এমন করে মনে করছেন অনেকে। তবে যে বিষয়টা তারা বলছেন সেটি হলো যে এই গণপরিবহনে যেটি সবচেয়ে ভয় সেটি হলো যে অনেক মানুষের গ্যাদারিং হয় এবং স্বাস্থ্যবিধি মানেন না মানুষ। যদি স্বাস্থ্যবিধি মানানো সম্ভব হয় এবং এই ক্ষেত্রে মনিটরিং ঠিকঠাক মতো রাখা সম্ভব হয় তাহলে মানুষ এই সংক্রমণের ঝুঁকি থেকে বাঁচবে। একেবারে যে সংক্রমণের ঝুঁকি নেই ব্যাপারটা তা নয়, এরকম তারা মনেও করছেন না যে সংক্রমণের ঝুঁকি নেই বাসে। তবে মানুষকে যেহেতু যাতায়াত করতে হয়, অফিসে যেতে হয়, সে কারণে গণপরিবহনের প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করছেন। কিন্তু এই যে মানুষের স্বাস্থ্যবিধি মানার চেষ্টা, সেই জন্য অনেক মানুষই, অনেক সচেতন মানুষকে বলছেন যে যেন সচেতনভাবে গণপরিবহনে চলাচল করেন, সবাই যেন মাস্ক পরেন সে বিষয় নিশ্চিত করতে। এবং এক্ষেত্রে যারা বাসে আছেন, কর্তৃপক্ষ, সহযোগী কিংবা ড্রাইভার কিংবা বাসের সঙ্গে সংশ্লিষ্ট, তারাও যেন আন্তরিকভাবে চেষ্টা করেন কেউ যদি না পড়েন কিংবা কেউ যদি ভুল করেও ডাবল সিটে ২ জন করে যাত্রী বসে যান সেক্ষেত্রে যেন নিষেধ করেন, সেই বিষয়গুলো বলছেন। তবে এসব কিছুর বাইরে গিয়েও ঢাকা শহরে আজকে মানুষের সংখ্যাও কেন জানি বেশি বেড়ে গেছে। সুনির্দিষ্ট কোনো কারণ বোঝা যাচ্ছে না। আপনি যদি দেখেন আমার পিছনে একটা লম্বা গাড়ির সারি, এখানে
অনেকগুলো বাস, যতগুলো প্রাইভেট কার আছে তার চেয়ে বেশি এই মুহূর্তে বাস আছে এখানে। তো সব মিলিয়ে রাস্তাঘাটের চিত্র হচ্ছে যে মানুষের মধ্যে একটা ভয় আছেই করোনা নিয়ে, তবে গণপরিবহন আসাতে অনেকেই খুশি, কিন্তু সবাই চান যেন স্বাস্থ্যবিধি মেনে। আবদিন, ধন্যবাদ আপনাকে। রোগীর চাপ কমেছে রাজধানীর করোনা হাসপাতালগুলোতে, খালি হয়েছে অর্ধেকের বেশি বেড। সংকট নেই আইসিইউ কিংবা অক্সিজেন সরবরাহে। এতে আপাতত স্বস্তি মিললেও আরও অন্তত 2 সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। কদিন আগেও করোনা হাসপাতালে বেড পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার, আইসিইউ ছিল সোনার হরিণ। তবে সেই অবস্থার যে পরিবর্তন হচ্ছে এই দৃশ্যই তা বলে দেয়। রাজধানীর 15টি সরকারি করোনা হাসপাতালে প্রায় 3,500 বেডের মধ্যে খালি প্রায় 2,500, আর 262 আইসিইউ বেডের মধ্যে খালি 84টি। সারা দেশে 12,289টি বেডের 9,000-এর বেশি খালি রয়েছে। ফাঁকা রয়েছে অর্ধেকের বেশি আইসিইউ বেড। এই অবস্থার জন্য গত 5 এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন চিকিৎসা সংশ্লিষ্টরা। আগে যেভাবে রোগীদের চাপ ছিল, সমস্ত শয্যা ভর্তি থাকতো, আইসিইউ এবং এসডিইউতে আমাদের সবসময় ওয়েটিংয়ে থাকতে হতো, সে অবস্থা কিন্তু এখন নেই। এখন প্রায় 50% আমাদের বেড কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই খালি। বাংলাদেশ একটা ক্রাইসিসের দিকে যাচ্ছিল, সেই ক্রাইসিসের লাগামটা কিন্তু টেনে ধরা গেল লকডাউনের জন্য। তার মানে এই জিনিসটা প্রমাণিত এবং এর সুফলটাও কিন্তু সরাসরি পাওয়া গেল। এই সুফলটাকে যদি ধরে রাখতে হয়, স্বাস্থ্যবিধি যেগুলো মানার দরকার বাধ্য করা উচিত জনগণকে। তবে ঈদকে সামনে রেখে মানুষের চলাচল বেড়ে যাওয়া আর ভারতের ভেরিয়েন্ট নিয়ে কিছুটা শঙ্কার কথাও জানান চিকিৎসকরা। সামনে উৎসব আছে, ঈদ আছে বা অন্য কোনো প্রয়োজনে যদি সব মানুষ একসাথে গণজমায়েত হয় এবং একসাথে যদি আমাদের লোকজন আক্রান্ত হতে শুরু করে, তখন হাসপাতালের ক্যাপাবিলিটি কিন্তু কুলাবে না। কিছুটা কেস কমে গেছে, এই জন্য স্বস্তির জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই। আর যখন বাঁধ ভাঙাভাবে করোনা রোগী ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকবে, আর যদি ঢুকে যায় তাহলে পার্শ্ববর্তী দেশে যেরকম লণ্ডভণ্ড হয়ে গেছে সেই রকমটা চিন্তা করেই আমরা আমাদের জায়গায় রিজিট হওয়া উচিত, কোনোভাবেই ছাড় দেওয়া উচিত না। হাসপাতালে আপাতত রোগীর চাপ কমলেও সব সময়ের জন্য প্রস্তুতি রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সীমান্ত বন্ধ থাকা অবস্থায় বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা 35 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিভিন্ন হাসপাতালে রেখে তাদের চিকিৎসা চলছে। গত 26 এপ্রিল সীমান্ত বন্ধ হওয়ায় পর থেকে এই বন্দর দিয়ে গত 10 দিনে 1,500-এরও বেশি যাত্রী দেশে ফিরেছেন। যারাই ফিরেছেন তাদের যশোর ও আশেপাশের জেলার আবাসিক হোটেলে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। ভারতের করোনা ভ্যারিয়েন্ট যাতে বাংলাদেশে ছড়াতে না পারে সেজন্য সরকারের নির্দেশ মেনে স্থানীয় প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে। এদিকে ভারত ফেরত যাত্রীরা জানিয়েছেন হোটেলে দেখভালের ব্যবস্থা না থাকায় এবং আর্থিক কারণে কোয়ারেন্টাইনে তাদের অসুবিধা হচ্ছে। এই যাত্রীদের অধিকাংশই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ধীরে ধীরে অসুস্থ হয়ে গেছে, দেখেন আমার মুখগুলো ফুলে গেছে, মুখ চোখগুলো ফুলে গেছে, পা ফুলে গেছে। এখানে খাবার খাবো না হোটেল ভাড়া দিব, কি করবো? আর এই মুহূর্তে আমরা আর্থিক সংকটে আছি। এই এলাকাটায় আমরা বিশেষভাবে কি করছি যাতে ভারতের সেই ভ্যারিয়েন্ট বাংলাদেশে প্রবেশ করে বড় ধরনের কোনো ক্ষতি করতে না পারে। এবারে ইভ্যালি ঈদ বাজার। রমজানের শেষে এসে কেনাকাটায় ধুম পড়েছে রাজধানীতে। এবারে ঈদের তরুণীদের বেশি পছন্দ লেহেঙ্গা আর ফ্লোর টাচ ড্রেস, আর ছোটদের ট্রেন ফ্রক আর টপসে শাড়িরও বেচাকেনা বেড়েছে। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। রাজধানীর পান্থপথের শপিং মলে এখন সকাল বিকাল দুবেলায় উপচে পড়া ভিড়। লকডাউনের মধ্যেই ঈদ শপিংয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন। ভিড় ঠেলেই এ দোকান সে দোকান ঘুরে ঈদ পোশাক আর পণ্য পছন্দ করছেন ক্রেতারা। পছন্দের পণ্য নিয়ে দোকানের সাথে দামাদামি হচ্ছে তাদের। ড্রেস কিনছি অনেকগুলাই, আর পায়জামা কিনছি, কসমেটিকও কিনছি, আরো কিনবো, জুতাও আছে। এখন আসতে হয় ছোট বাবুদের জন্য আর কি। অনেক কিছু কিনেছি, ভালো লাগছে, আমি আরো কিনবো। বাঙালি নারীর ঐতিহ্য শাড়ির দোকানেও এ সপ্তাহে ভিড় বেড়েছে। দেশি বা আমদানি সব শাড়ির বৈচিত্র্যেই এবার খানিক ভাটা।
তাই পছন্দের শাড়ি পেতে খুঁতখুঁতে ক্রেতাদের বেশ ঘুরতে হচ্ছে। কিছু শাড়ি এবং ওড়নায় আজকে কিনেছি, সচেতনতা অবলম্বন করে কেনাকাটা করার চেষ্টা করছি। তারপরও ঘুরে ফিরে করোনা মহামারী কালে ঈদ উপলক্ষে নিজের এবং পরিবারের অন্য সদস্যদের জন্য পছন্দের পণ্য কিনে খুশি ক্রেতারা। প্রাইসটা মোটামুটি রিজনেবল। এই প্যান্ডামিক অবস্থায় মোটামুটি এখন একটু ভালো চলছে। আজকে দেখা যাচ্ছে একটু কাস্টমার, তো আমরা আশা করছি যে হয়তো বাকি যে আরও 8-9 দিন আছে, 9 দিন ইনশাল্লাহ ভালো যাবে। সামনের দিনগুলোতে মুক্ত হওয়ায় কেনাকাটা আর ঈদ হবে এ প্রত্যাশা সবার। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে আগের চেয়ে কিছুটা কমতে শুরু করেছে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেলে মারা গেছে 4 জন। এ নিয়ে বরিশাল বিভাগের 6 জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 287 জনে। নতুন আক্রান্ত হয়েছেন 44 জন। কুমিল্লায় মারা গেছেন 70 বছরের এক বৃদ্ধ। জেলায় এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 389। নতুন শনাক্ত রোগীর সংখ্যা 42। চিকিৎসকরা বলেছেন সবাই স্বাস্থ্যবিধি মানলে ভাইরাসের সংক্রমণ আরও কমবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যে কোনো মুহূর্তে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের ধাক্কায় পড়তে যাচ্ছে ভারত। স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার আভাসের পর এবার সতর্ক করলেন দেশটির জাতীয় বিশেষজ্ঞ দলের প্রধান ভিকে পল। ভাইরাসটি যে হারে বৈশিষ্ট্য পাল্টাচ্ছে, একে দমনে ভ্যাকসিন দ্রুত আরও উন্নত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ভারতের সবচেয়ে আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গে গত একদিনে 18,000 ছাড়িয়েছে করোনা শনাক্তের সংখ্যা। মারা গেছেন 103 জন। করোনা মোকাবেলায় আজ থেকে 2 সপ্তাহ বন্ধ করা হয়েছে লোকাল ট্রেন, সরকারি বাস, মেট্রো কমে অর্ধেক। বিমানে চড়ে কাউকে রাজ্যে ঢুকতে হলে বাধ্যতামূলক করা হয়েছে করোনার নেগেটিভ রিপোর্ট। এদিকে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর আলোচনায় যোগ দিতে যুক্তরাজ্যে যাওয়ার পর ভারতীয় প্রতিনিধি দলের 2 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পুরো ভারতীয় প্রতিনিধি দলকে আইসোলেশনে রাখা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি ইফতারের সময়সূচি। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6টা 33 রাজশাহীতে 6টা 41 চট্টগ্রামে 6টা 26 সিলেটে 6টা 29 খুলনায় 6টা 36 বরিশালে 6টা 32 রংপুরে 6টা 41 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6টা 35। এবারে পার্টেক্স খেলার খবর। বিবর্ণ রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে চেলসি। বুধবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদকে 2-0 হারায় তারা। এতে 3-1 গোল করে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিশ্চিত করল অল ব্লুরা। এই জয়ে আগামী 29 মে ইস্তাম্বুলে অল ইংলিশ ফাইনালে চেলসির প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। পরাগ আরমানের রিপোর্ট। স্ট্যামফোর্ড ব্রিজে ইতিহাস করল চেলসি আর তাদের ম্যানেজার টমাস টুখেল। প্রথম ম্যানেজার হিসেবে 2টি ভিন্ন ক্লাবের হয়ে টানা দ্বিতীয়বার দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুললেন এই জার্মান। একই সঙ্গে টুর্নামেন্টের মাঝপথে কোচ পরিবর্তন করে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল চেলসি। সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। রিয়াল মাদ্রিদকে ফাইনালে টিকিট পেতে কমপক্ষে 2-2 গোলে ড্র করতে হতো, আর গোলশূন্য ড্র হলেই ফাইনাল নিশ্চিত ছিল অল ব্লুদের। এমন সমীকরণের ম্যাচে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ছন্ন ছাড়া ফুটবল খেলে জিনেদিন জিদানের দল। রক্ষণ ভাগ, মাঝমাঠ কিংবা আক্রমণ ভাগ কোনো জায়গাতেই প্রত্যাশিত নৈপুণ্য দেখাতে পারেনি রেকর্ড 13 বারের চ্যাম্পিয়ন রিয়াল। এই সুযোগে খেলার 28 মিনিটেই ওয়ার্নারের গোলে এগিয়ে যায় চেলসি। পিছিয়ে থেকে যেন ঘুম ভাঙে রিয়ালের। 35 মিনিটে করিম বেনজামার প্রচেষ্টা নস্যাৎ করে চেলসিকে বাঁচান সেনেগালিজ গোলরক্ষক মদি। বিরতি থেকে ফিরে আবারও প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে চেলসি, কিন্তু হাবার্জের প্রচেষ্টা ক্রসবারে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি ইংলিশদের।
অবশেষে খেলার 85 মিনিটে মাউন্টের গোলে ব্যবধান দ্বিগুণ করে টুখেলের দল। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে বিজয়ানন্দে মেতে ওঠে চেলসি শিবির। 2011-12 মৌসুমে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপ সেরা হওয়ার পর এই প্রথম তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল। পরাগ আমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে, সরকার ইতিবাচক জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরবরাহ সংকটে বন্ধ হলো টিকার নিবন্ধন, প্রথম ডোজ নেওয়া সবার দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিতের আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। লকডাউনের 3 সপ্তাহ পর চালু হলো বাস সার্ভিস, চলাচল করতে হবে জেলার মধ্যেই। শনাক্ত কমায় করোনায় আপাতত স্বস্তি, চাপ কমছে হাসপাতালে, আরও 2 সপ্তাহ সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা 35 যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত, চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।